নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। বরাক উপত্যকায় হস্তশিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক আঙ্গনে পরিচিতি এনে দেওয়ার প্রচেষ্টায় কাছাড় জেলার দুধপাতির এলাকায় অক্সফোর্ড স্কুলে আয়োজিত হল কর্মশালা। ইউনাইটেড সিটিজেনের উদ্যোগে শিলচরে রাস্তাঘাট নির্মাণ, নালা নর্দমা সংস্কার তথা বিভিন্ন দাবি নিয়ে আলোচিত হল পথসভা ও বিক্ষোভ মিছিল। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীকে প্রেমের জালে ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ত্রিপুরার যুবকের পুলিশের হাতে তুলে দিল এলাকার নাগরিক। ধলাই বিধানসভা কেন্দ্রের ইসলামাবাদে গাড়ি কেনাবেচার মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে চলছে চিকিৎসা। সালের বন্যায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ৭১টি পরিবার, তদন্তের দাবি কাছাড়ের রংপুরবাসীর নাগরিকদের। নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। বরাক উপত্যকায় হস্তশিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক আঙ্গনে পরিচিতি এনে দেওয়ার প্রচেষ্টায় কাছাড় জেলার দুধপাতির এলাকায় অক্সফোর্ড স্কুলে আয়োজিত হল কর্মশালা। ইউনাইটেড সিটিজেনের উদ্যোগে শিলচরে রাস্তাঘাট নির্মাণ, নালা নর্দমা সংস্কার তথা বিভিন্ন দাবি নিয়ে আলোচিত হল পথসভা ও বিক্ষোভ মিছিল। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীকে প্রেমের জালে ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ত্রিপুরার যুবকের পুলিশের হাতে তুলে দিল এলাকার নাগরিক। ধলাই বিধানসভা কেন্দ্রের ইসলামাবাদে গাড়ি কেনাবেচার মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে চলছে চিকিৎসা। সালের বন্যায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ৭১টি পরিবার, তদন্তের দাবি কাছাড়ের রংপুরবাসীর নাগরিকদের। আবারও বিস্তারিত খবর। বরাক উপত্যকার হস্তশিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক আঙ্গনে পরিচিতি এনে দেওয়ার প্রচেষ্টায় কাছাড় জেলার দুধপাতি এলাকার অক্সফোর্ড স্কুলের স্বেচ্ছাসেবীদের সঙ্গে সঙ্গতি রেখে উত্তর পূর্ব ও এলাকার বিদ্যার্থী ও শিক্ষার্থীদের মধ্যে শীতল পাটি তৈরির একটি প্রশিক্ষণ কার্যসূচি চালু করা হয়েছে। শীতল পাটি হল সাংস্কৃতিক এবং প্রাকৃতিক চাদর যা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। প্রকৃতির সাথে এর অনন্য সংযোগ রয়েছে। শীতল পাটিতে ঘুমালে শরীর সুস্থ থাকে। এছাড়াও এটা দিয়ে অনেক গৃহের অন্দরমহলে সাজসজ্জার সামগ্রী এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র তৈরি করা হয়। দেশীয় এবং আন্তর্জাতিক শীতল পাটের ব্যবহারের ব্যাপক চাহিদা রয়েছে। এটি শুধুমাত্র বরাক উপত্যকাতেই নয়, বৃহৎ পরিসরে উৎপাদিত হয়। কারিগররা সুতা কাটেন এবং বুনেন, যা শ্রমসাধ্য কাজ। লক্ষ লক্ষ মানুষ এই ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। এই শিল্পরূপী এখনো আন্তর্জাতিক স্বীকৃতি বা সমর্থন পায়নি যদিও, কিন্তু আন্তর্জাতিক বাজারে শীতল পাটির বিশেষ মূল্য রয়েছে।
বিধায়ক কিশোর নাথ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক অমর নন্দী এবং অন্যান্য বিশিষ্টজনদের উপস্থিতিতে আয়োজিত হয় এই কর্মশালা। শীতলপাটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের মধ্যে এই কর্মশালাকে কেন্দ্র করে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। মার ডিমাসা কুকি খাদ্য সব মিলিয়ে আজকে বরাক উপত্যকার যে জাতিসত্তা সেটা একটা মিশ্র জাতিসত্তায় পরিণত হয়েছে এবং হয়তো এখানে সংখ্যাধিক্য বাঙালি, তার জন্য বাংলা ভাষায় কথাটা হচ্ছে, কিন্তু সব সম্প্রদায় সমানভাবে মিলেমিশে এখানে রয়েছে এবং লোকশিল্পের ঐতিহ্য যেটা এবং লোকশিল্পের সম্পদ যেটা ভাগাভাগি হচ্ছে। এই যে গামছাটা আমাকে দেওয়া হচ্ছে সেটা মণিপুরী বস্ত্র শিল্পের অঙ্গ। আমি বাংলা ভাষায় কথা বলছি কিন্তু আমাকে দেওয়া হয়েছে মণিপুরী বস্ত্র। এটা নিয়ে কোনো কারো দ্বন্দ্বেরও জায়গা নেই, আমরা সবাই ব্যবহার করি। এই অঞ্চল মিলেমিশে আজকে একটা, এবং সেটাকে ইট ইজ কনসিডার্ড এজ অ্যানথ্রোপোলজিক্যাল গার্ডেন অফ ইন্ডিয়া, মানে মিনি ইন্ডিয়াকে এইখানে খুঁজে পাওয়া যায় বরাক উপত্যকাতে। এটা আমাদের একটা বিরাট সম্পদ। এই জায়গা থেকে যদি ধরি, আমাদের কালীগঞ্জ শুধু না, বরাক উপত্যকার পাটি শিল্পটাও এই অঞ্চলের একটা সম্পদ। এবং আমরা দেখেছি মূলত এটা বাঙালি সম্প্রদায়ের মধ্যেই এই অনুশীলন রয়েছে। নিম্নবর্ণের বাঙালি, সে হিন্দু মুসলমান উভয় ক্ষেত্রেই এই অঞ্চলে কাজ করে আসছে ৬০০ বছর ধরে। কিন্তু দেখা গেছে যে গোবিন্দপুরেও এক সময় অনুশীলন ছিল পাটি তৈরির, সেটা আজকে হারিয়ে গেছে। কাটাখালে এখন প্রচুর পরিমাণে হচ্ছে। আপনারা যদি শ্রীগুনার ভিতরে গিয়ে তাপাং অঞ্চলে যান, সেখানে প্রচুর পরিমাণ সহস্রাধিক পরিমাণ পাটির কাজ করছে। কিন্তু সবচেয়ে যেটা মানে উন্নত মর্যাদার আসলে লাভ করেছে সেটা হচ্ছে কালীগঞ্জ। করিমগঞ্জের কালীগঞ্জ অসাধারণ কাজ পাটির বহুকাল ধরে হচ্ছে এবং সেই জায়গা থেকে শুধু দৈনন্দিন প্রয়োজনের জায়গাতে পাটি শিল্প সেখানে থেমে নেই। এখন পাটিকে বিভিন্ন কাজে ইউজ করা হচ্ছে। সেটা পাটি দিয়ে ব্যাগ হচ্ছে, ফাইল কভার হচ্ছে, বা অন্যান্য যে বিলাস বেসনের সামগ্রী তৈরি হচ্ছে, ঘর সাজানোর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এবং কালীগঞ্জের যে পাটি সেটা বিদেশেও সাপ্লাই হচ্ছে আমি যতটুকু জানি। ভারত সরকার নিয়ম করে প্রতিটি বছরই সেই যে লোকশিল্পের শিল্পীদের সন্ধান করে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করছে। সম্ভবত গত বছরই বোধহয় নির্মল কুমার দাস পেয়েছিলেন, তাপাংয়ের সম্ভবত ভদ্রলোক। তো এই হচ্ছে আমাদের মর্যাদার জায়গা। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে প্লাস্টিক এই অঞ্চলে ঢোকার পরে যেমন মৃৎশিল্প মার খেয়েছে। আগে যে রকমের মাটির কলস নিয়ে সবাই জল আনতে যেত, স্বাভাবিক করতে, সেটা সহজে ঢঙ্গু, অনেক ওজন, সেই জায়গাতে অ্যালুমিনিয়াম এসে জায়গা করে নিয়েছে। বাজারে দইয়ের যে পাতিল ছিল, মাটির পাতিল ছিল, সেটা এখন বদলে গিয়ে সেটা প্লাস্টিকের পাতিল হয়ে গেছে। এইভাবে ধাতব সামগ্রী কিন্তু বিভিন্নভাবে লোকশিল্পকে ধাক্কা দিয়ে দিয়েছে। প্লাস্টিক মেট আসার পরে কিন্তু অনেকভাবে পাটি শিল্পে ধাক্কা লেগেছে এবং বহু মানুষ কিন্তু এই পেশা থেকে সরে যাচ্ছেন। যার জন্য এই পাটি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আজকের এই ওয়ার্কশপটা অত্যন্ত প্রাসঙ্গিক। এবং সরকারিভাবেও যদি উদ্যোগ নেওয়া হয় যত বেশি করে, তাহলে ১০০ বছরের একটা সমৃদ্ধ ঐতিহ্য বেঁচে যেতে পারে। পাটি শিল্পীরা এই কাজে আরো বেশি করে মনোনিবেশ করতে পারেন এবং ইতিমধ্যেই বরাক উপত্যকার অর্থনৈতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে পাটি শিল্প। যদি আমাদের সচেতনতা, আমরা প্লাস্টিক ব্যবহার না করে যদি আমরা শীতল পাটি ব্যবহার করি এবং পাশাপাশি যদি সরকারি উদ্যোগ, এনজিওদের উদ্যোগ সবকিছু থাকে, তাহলে বাঁচতে পারে পাটি শিল্প। পাশাপাশি দেখতে হবে শিল্পও পরিবর্তনশীল। আগে যখন পোড়ামাটির সামগ্রী হতো শুধুমাত্র হয়তো কলস বা মটকা বা হাড়ি ফুড়ি এগুলো হয়েছে, এখন সেটা বদলে গিয়ে বিভিন্ন ফ্ল্যাটের দেওয়াল চিত্র তৈরি হচ্ছে পোড়ামাটি দিয়ে, অনেক রকমের সামগ্রী। আমাদের বলার তো এমন বিশেষ কিছু নাই, কিন্তু আমি একটাই জিনিস বলবো যে আমাদের আজকের যে ওয়ার্কশপটা এটা হচ্ছে কি শীতল পাটির উপর, যেটা আমাদের খুবই আমাদের সোসাইটির সঙ্গে বা আমাদের জীবনের সঙ্গে জড়িত। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আমাদের ঠাকুরমা দাদা দিদিরা এইসব জিনিস ঘরে বানাতো, কিন্তু বর্তমান যুগের যে বাচ্চারা আছে সেটা কিন্তু
ওদের জীবন থেকে অনেক দূরে চলে গেছে। ওরা কিন্তু বর্তমান যুগের এই যে আমাদের মডার্ন সোসাইটিতে এসে আমাদের প্রিভিয়াস জীবনের যে আমাদের হেরিটেজটা আছে, আর্ট অ্যান্ড হেরিটেজ বা কালচারটা আছে, সেটা থেকে অনেক দূরে চলে এসেছে। তাই আমাদের এই ওয়ার্কশপটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যাতে বাচ্চাদেরকে আমরা ওই সব জিনিসের সাথে আবার পরিচয় করাতে পারি বা ওদেরকে ওই সব জিনিসের নলেজ দিতে পারি যে এটা আমাদের সোসাইটি, আমাদের কালচার, এটা আমাদের সঙ্গে জড়িত, এটা আমাদের সঙ্গে অনেক প্রয়োজনীয় জিনিস। তো এটা একটা জিনিস যেমন মূর্তা আমরা সবাই কিন্তু আশেপাশে দেখে থাকি, কিন্তু এটাকে একটা বিজনেস কমার্শিয়াল প্রোডাক্টে আমরা পরিণত করতে পারি, সেটার নলেজ কিন্তু আমাদের বাচ্চাদের নেই। সো এই সব নলেজটা বাচ্চাদেরকে দেওয়ানোর জন্যই আমরা এই ওয়ার্কশপটা করেছি। কতটুকু বাজারজাত করা যেতে পারে এই? এটা কিন্তু একটা খুবই সুন্দর প্রশ্ন। আমি আশা করি আমাদের যে বর্তমান যুগের বাচ্চারা আছে ওরা কিন্তু প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে আছে আমাদের থেকেও। তো ওদের কাছে যদি এই অনুভবটা থাকে যে এটা একটা কমার্শিয়াল প্রোডাক্ট হতে পারে, এটা কিন্তু ওরা এই জিনিসটাকে একটা ইন্টারন্যাশনাল মার্কেটেও নিয়ে যেতে পারবে। বর্তমান যুগের যে ইন্টারনেটের জামানা, এইসব জিনিসকে বা এইসব নতুন প্রযুক্তিকে মানে ইউজ করে এইসব জিনিসটাকে ওরা অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। ইউনাইটেড সিটিজেন সংগঠনের কর্মকর্তারা শিলচর শহরে রাস্তাঘাট নির্মাণ, নালা নর্দমা সংস্কার এবং যাতায়াত ব্যবস্থা উন্নতি সাধনের সহ বিভিন্ন দাবিকে সামনে নিয়ে এক পথসভার আয়োজন করেন। শিলচর সিগুনা আইএসবিটি কেন্দ্র এলাকায় রাজপথের পাশেই তারা এই বিক্ষোভ কার্যসূচিকে আয়োজন করেন। এতে বিভিন্ন বক্তারা তাদের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন এবং শিলচর শহরে সড়কের যে বেহাল অবস্থা তার চিত্র তুলে ধরেন তারা এবং তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিভিন্ন এলাকার বুদ্ধিজীবী ও গুণীজনরা তাদের ক্ষোভ ব্যক্ত করেন বরাক বার্তার ক্যামেরায়। এই ধর্ণা কার্যসূচি আজকে প্রথম না, তার আগেও আমরা মেহেরপুরে করেছি, বিভিন্ন জায়গায় করা হচ্ছে। যে বরাকভ্যালির বিভিন্ন সমস্যা, যে সমস্যা আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি, যদিও হয়তো এটা আমার কথা অনেকে মানতে পারবেন না, কিন্তু বরাকভ্যালি কমপ্লিটলি একটা নেগলেক্টেড অবস্থায় আছে। সেখানে রাস্তাঘাট, নালা নর্দমা সব প্রত্যেকটা জায়গাতেই দেখবেন পেছনে পড়ে রয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে উত্থান পাওয়ার জন্য গণজাগরণ এবং দাবি আদায় মূল লক্ষ্য নিয়ে এই ধর্ণা কার্যসূচি পালন করা হচ্ছে। রাস্তাঘাট, আপাতদৃষ্টিতে রাস্তাঘাট, মেডিকেল কলেজ, নালা নর্দমা, জল সরবরাহ, এইসব প্রত্যেকটা জিনিসই আমাদের দাবির মধ্যে রয়েছে। বাইপাস রোড, সার্কেল রোড যেগুলি পড়ে রয়েছে, হবে, এই করে করে দিন চলছে। ফ্লাইওভার তৈরি হচ্ছে। আমার এখানে পাশেই দেখা যায় ডন বস্কো স্কুলের পাশ দিয়ে কল্যাণী হসপিটালের রাস্তার মুখে মেইন রোডের উপর দিয়ে যে ফ্লাইওভারটা হচ্ছে, সেই ফ্লাইওভারের কাজ খুব ধীর গতিতে হচ্ছে এবং তার সাইড দিয়ে এই পিরিয়ডটাতে গাড়ি জনসাধারণ চলাচলের যে দুর্গতি, সেই দুর্গতির ব্যাপারটা নিয়ে প্রশাসন কমপ্লিটলি মানে কি বলবো, যে প্রশাসনের কোনো ভূমিকাই নেই এখানে। যে কি করে একটা অ্যাম্বুলেন্স যাবে, কি করে স্কুলের বাসগুলি যাবে, কচি কাঁচা বাচ্চারা রোজ দিন যাচ্ছে, কত দুর্গতি, জ্যাম পড়ে রয়েছে। ওরা স্কুল থেকে বেরিয়ে আসছে, মা বাবারা রাস্তায় অপেক্ষা করছেন, ওরা ক্ষুধার্ত কিন্তু ওরা ঘরে পৌঁছতে পারছে না ডিউ টু দিস। কারণ এই রাস্তার সাইডটা দিয়ে যখন গাড়ি যাওয়ার যদি ব্যবস্থা করে দেওয়া হয়, আমি দেখতেছি আগামীতে শিলচরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরগাড়ি পর্যন্ত যে ফ্লাইওভার হবে, সেই ফ্লাইওভারের হওয়া তো মানে খুব প্রয়োজন, কিন্তু তারপরে সেই পিরিয়ডটাতে যদি আমরা কনসাস না থাকি, প্রশাসন যদি কনসাস না থাকে যে কিভাবে মেডিকেলের অ্যাম্বুলেন্সটা যাবে, কিভাবে স্কুলের স্টুডেন্টরা যাবে, কিভাবে বাচ্চা কাচ্চারা যাবে, কিভাবে বয়োবৃদ্ধ লোকগুলি চলাচল করবে, সেই জায়গাটাকে খেয়াল রাখা খুব প্রয়োজন। পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে এটা আপিল রাখবো যে এদিকে অনেক রাস্তা আছে, যেটা সেন্ট্রাল স্কুলের সামনে দিয়ে, টিভি সেন্টারের সামনে দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটাকে যদি চলাচলের উপযুক্ত করে তোলা হয়, এদিকে জানিগঞ্জ থেকে যে রাস্তাটা ফাটক বাজারের ভিতর দিয়ে এসছে, সেই রাস্তাটাতে ফাটক বাজার বলতে পুরো বাজারটাই রাস্তার উপর চলে এসছে। হ্যাঁ, এইটাকে যদি সমাধান করা যায় তাহলে অনেক যানজট কমবে। এবং আমি একটা রিকোয়েস্ট রাখবো যে অটো রিক্সাগুনি যেগুনি বাইরে থেকে আসে, সেইগুনিকে বাইরের রেজিস্ট্রেশনের অটোগুনিকে বাইরে রাখা এবং ভেতরের রেজিস্ট্রেশন, তাতে লোডটা কমে যাবে।
আমরা বড় বড় শহরে গিয়ে দেখেছি যে একটার পর একটা শিফটিং হয়, একটা জায়গা থেকে কোনো অটো এসে এখানে দাঁড়িয়ে গেল, তারপরে অন্য অটোতে প্যাসেঞ্জার উঠতে লাগে, কারণ হচ্ছে কি লোডটা কমানোর জন্য। তো এইখানে আমরা হচ্ছে কি অভিভাবকহীন, তাই অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে কে দাঁড়াবে সেটাই হচ্ছে কি আজকের দিনের সমস্যা। আমি প্রপোজাল আগেও রেখেছি, যখন মিউনিসিপ্যালিটিতে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়েও আমি এই প্রস্তাবগুলি রেখেছিলাম যে কিভাবে যানজট কমানো যায়। তো আপনাদের তোতে আমি আবারও এই ইয়েটা রাখবো যে আজকের আন্দোলন শেষ না, এই আন্দোলন জাস্ট শুরুবাত। মানুষ জাগবে, জনসাধারণ জাগবে। জনসাধারণের কাছে আমার আন্তরিকভাবে আবেদন, এবং আবাল বৃত্ত বনিতা সবাই শোষিত, সবাই বঞ্চিত, সেই স্কুল স্টুডেন্ট, প্রত্যেকটা স্কুলের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্ট আন্দোলন করছে, আমি সাধুবাদ জানাই। ইউনিভার্সিটির NIT স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, সবাইকে আমি বলবো যে আপনারা সব কিছু করুন, কিন্তু সমাজের উন্নতির কল্পে আপনারা একটু নেমে আসুন, রাস্তায় নামুন, আমাদের সাথে হাত মিলান, আমাদের শক্তিশালী করে তুলুন, তাহলে আমরাও আপনাদের হয়ে কাজ করতে পারবো। ধন্যবাদ। রামানুজ ভট্টাচার্য, আমি সদস্য হিসাবে আছি। ধন্যবাদ। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ত্রিপুরার এক যুবকের বিরুদ্ধে। পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসী। কালাইন এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের অনুসারে জানা গেছে, ত্রিপুরার বাসিন্দা সঞ্জীব তুরিয়া মোবাইল ফোনের মাধ্যমে কাছাড়ের কালাইন এলাকার সিন্দুরা চা বাগানের 15 নম্বর এলাকার এক যুবতীর সঙ্গে যোগাযোগ করেন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ। এরপর ওই যুবক যুবতীকে নিয়ে পালিয়ে যায়। যুবতীর অভিযোগ, প্রথমে ওই যুবকের সঙ্গে যেতে রাজি ছিল না, কিন্তু যুবকটি আত্মহত্যার হুমকি ও পুলিশের ভয় দেখে তাকে সঙ্গে নিয়ে যেতে বাধ্য করে। পরে তাকে বিয়েও করে, কিন্তু পরবর্তীতে জানাজানি হয়ে যায় যুবকের বর্তমানে এক স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। ঘটনা জানাজানি হতেই মেয়েটি তার পরিবার সদস্যের সাথে যোগাযোগ করে এবং পরিবার সদস্যদের আলোচনার মাধ্যমে তাকে আবার শিলচরে ডাকা হয় এবং কালাইন চা বাগানে আসার পর ছেলেটিকে ধরে নেওয়া হয় এবং তার জালসাজির ঘটনা সামনে উঠে আসে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অপরাধীকে সাজা দেওয়ার প্রস্তুতি করছে। নাম কিতা? সঞ্জীব কিতা? বাড়ি কই? ত্রিপুরা কোন জায়গাত? হ্যাঁ, আর তোমার লগে কে? বিয়া করছো নি? কবে করছো? এখন কই লিয়া গেছিলে তারা? বিয়া করতাম বাড়ি, তার বাড়ি থেকে নিয়ে গেলাম আমার বাড়ি। তাই বাড়ি কই? তার বাড়ি কালাইন। আচ্ছা, বিয়া করছো? আগে সোমবারে নিয়ে গেছিলাম তার বাড়ি থেকে। তুমি হিন্দু ভাগায় নিছিলেন? ভাগাইয়া ও ভাগায় নিয়ে গেছিলাম। তোমার নাম? সঞ্জীব। বাবার নাম? অনন্ত। ত্রিপুরা ভাষা। তোমার পুরা নাম কোন? সঞ্জীব। ওরে কিতা?
তুরিয়া তাই তোমার ডকুমেন্ট বাবার আছে নাম মনোরঞ্জন এরপরে কিতা তুরিয়া তুমি তার লগে সম্পর্ক কিরকম হয়েছে মোবাইলে ফোন নাম্বারে ফোনে কথা হয়েছে তোমার বয়স কত তাইর ঘর কোন জায়গার মেটার ঘর তার কালাম 15 নম্বর ওখান থেকে তুমি তাইরে বাগাই নিয়ে গেছো আমরা তার বাড়িতে গেছিলাম ঘোরার লাগে আমার তার পছন্দ রাখে তারা নিয়ে গেছে এখন মানুষও তোমার এখানে আটকাইছে আটকাইছে মানে এখন তারা মানে করছে মানে বিয়া করছে মানে বিয়া করছে মানে এখানে আটকাইছে তারা তো আমি বিয়া করিয়া তার জীবনটা নষ্ট করতাম না তারা তো মা বাবারে কইছি আমি তুমি ঘর জামাই রাখতে চাও আমারে বাড়িতে রাখো আমি তো রাজি আছি তারা তো জীবন নষ্ট করিয়া লাভ নেই আমার তুমি বিয়া করছো নি আগে করছিলাম না স্যার আমি তোমার কাগজপত্র লাগি তোর গড়বড় লাগছিল আমার কই বিয়া করছো ও আসাম বহুত আগে কাগজপত্র কিতে মানে তার বাবা থেকে কোনো বিয়া দিছিল না মেয়েটার বাবা বিয়া দিছিল মানে তার কাগজ নাই হিন্দু নি হিন্দু নি ফ্যামিলি ও হ্যাঁ ও হিন্দু আগে যখন বিয়া করছো হিন্দু নাই কিতা লাগে কারে তারে বলে আগে কবে বিয়া করছো সোমবারে করছি গত সোমবারে নি ও সোমবারে করিয়া উপরে কই করছো বিয়া কই করছো ভাইয়ের বাড়ি তাই বাড়ি বাড়ি আমার ভাইয়ের বাড়ি তোমার বাড়ি বাড়ি কোন জায়গা দুয়ার বাজার ঘাট এখন তাইরে কেন আবার লই আইছিলাই তুমি ওনার লইয়া আইসি মানে এখানে কেন লই আইছিলা তখন তারা এখন পিতা মাসে এখন তারা কিন্তু নিয়ে আসছে তারা দিত কি দিত না আমার এটা লাগে তোমার এটা কি ফার্স্ট ম্যারেজ সেকেন্ড ম্যারেজ কোনটা এটা সেকেন্ড মিনিট আগে তোমার বিয়া আগের কিতা বউ হইছে? আছে ও আসলে তারা আমি তো কইছিলাম আমি বিয়া করবো তোমার বাবা মা যদি কাগজ বাচ্চা আছে ব্যাঙ্গালোর যাওয়ার পর একটা হয়েছিল হ্যাঁ ওটা কিতা হয়েছে বাচ্চা কিতা করছো বাচ্চা আসলে মানে বাড়িতে এখনো তো মানে বাড়িতে গেছি না এটা বাচ্চা রাখে তুমি কেমনে বিয়া করলা তুমি ত্রিপুরার আমরা আসামের জানো না নিয়ম দুইটা বিয়া করলে 7 বছরের তোমার জেল। লগে আইডেন্টিটি কিতা আছে দেখো 7 বছরের জেল তুমি জানো না আইডেন্টি কার্ডটা তো আমার ট্রেনে চলে গেছে তুমি আরেকটা মেয়ের খানে জীবন নষ্ট করতে আইডেন্টি চাইছো কার্ড মাঙি দিব বাড়ি থেকে ও হ্যালো আপনি আরেকটা মেয়ের জীবন খানে নষ্ট করতে চাইছো তারা জীবন নষ্ট করে কি আরে আসাম আগের বিয়ে তোমার divorce হয়েছে, divorce হয়েছে না? এই বিয়া করতে চাইছো আগের বিয়েটা তোমার ডিভোর্স হয়ে গেছে নি না কিতা হইছে যে আমি কইছি বিয়া করে নিব কাগজপত্র না দিলে বিয়া করে নিব আমি কে কাগজপত্র দিত তার বাবা থেকে বাড়ি ডিভোর্স সার্টিফিকেট দিতে বাবাই দিত নি না না কে দিত কোনো ডকুমেন্ট নাই তো টেলাই মানে কইছে ডকুমেন্ট নাই কার ডকুমেন্ট নাই তাই যে পড়ি যে বিয়া করছে না হ্যাঁ। এগুলো কোনো ডকুমেন্ট নাই টেলাই মানে করছে এটা আমি বাচ্চা বার্থ সার্টিফিকেট নাই কিচ্ছু নাই স্যার এটা লাগে কিছু সমস্যা নাই মানে এবার তুই আরেকবার বিয়া হওয়া তাই বাচ্চাটা কই আছে এখন বাচ্চাটা একটা বাড়িতে বেটা তোমার বাড়িতে না তার বাড়িতে মানে আমারই বাড়িতে এলো ও আরেকটা বাচ্চার জীবন নষ্ট করতে একটা মেয়ের জীবন ফার্স্ট নষ্ট করতে বললো কোনো সম্পর্ক আছে নি এটা হ্যাঁ প্রথম বিয়ার প্রথম বিয়া তার লগে তো মাতামাতি করি না আমি বাচ্চার লগে কেন করো বাচ্চার লগে সম্পর্ক আছে নি বাচ্চার লগে সম্পর্ক তো আছে কেন করো না মাতামাতি তার বাবা বাড়িতে কাগজ না দিলে তো কেমনে তার আমি ডকুমেন্ট বানাই দিব তার বাচ্চাটার আমি কেমনে এটা লাগে ডকুমেন্ট তুমি আরেকটা বিয়া করে দিতে আগের বিয়া কি রকম লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ আগের বিয়া দেখিয়া সাথে দিছে এটা বাবার নাম কিটা তোমার মনোরঞ্জন পুরা ফুল অ্যাড্রেস কো মনোরঞ্জন তুরিয়া বাড়ি অ্যাড্রেস ত্রিপুরা মূর্তিচেরা হ্যাঁ ত্রিপুরা মূর্তিচেরা পুলিশ স্টেশন কিটা ডিস্ট্রিক্ট কিটা ডিস্ট্রিক্ট মূর্তিচেরা কৈলাসহর আপনার নামটা মীরা কুর্মি বৈকুণ্ঠপুর জিপির পঞ্চায়েত। কিটা করেন না কইন না কালকে আমি সিন্দুরাত গেছিলাম সেক্রেটারি নিয়ে, তারপরে দেখি তার দাদা ফোন করছে, কাকি আমরা তো কুসুম একটা ত্রিপুরার ছেলের লগে তে ভাগি গেছে। তা আমি তারে ধমকাইছি যে কেনে রে তোরার খালি সব ভাগি যায়, আর দুই দিকে আগেও 3 বোন ভাগছে, এখন ছোটোটাও ভাগি গেছে, কিতা হয়েছে? তো কই ছেলে এগু আবার ত্রিপুরা কত দূরে, তো কীরকম লাইন পাইলো, পড়াশোনাও নাই, জঙ্গল জায়গার মেয়ে। তখন না ছেলেটা কইছে তারে যদি না যায় তে বিষ খাই লাগব, নাইলে কেস দিলাই। তো কেস মানে এই মেয়েটা খুব ডরাইছে, পুলিশের কথা শুনিয়া, মানে জঙ্গলের মেয়ে এত তো বুঝে না, পুলিশের কথা শুনিয়া মানে খুব ঘাবড়াই গেছে। ওই পরে গিয়া তার লগে গেছে, যাওয়ার পরে যখন 1 সপ্তাহ হয় তখন তার দাদা বাইরে যায় তো কাজে, তারা জঙ্গলের ভিতরে কই যায় কাজে, তো কাজে আওয়ার পরে শুনছে না আমার বোন এরকম করছে। তো এখন তার বোনরা আনা কীরকম উপায় করা যায়, তো তার ভাই ফোন করছে যে তোরা আয়, মা অসুখ আছে খুব মানে সিরিয়াস। তো ওই পরে তারা 2 জন আইছে, আওয়ার পরে গিয়া আজকে যে না কাকি তারা থানাত নিয়ে যায়, তার না কিতা আগের বউ আর বাচ্চা আছে 1 জন। আমি কই যদি এটা তারারে ভাঙ্গাইবার লাগিয়া কই তে তারা কিতা ডকুমেন্ট আছে, প্রুফ কিতা আছে, বিয়া করছে কইয়া, বাচ্চা আছে কইয়া, না ফটো দিছে,
আর বাচ্চারও ফটো দিছে। আর এমনি না তার ভোটার আইডি পাইছি, না আধার কার্ড, কিছু নাই, খালি মেয়েরে নিয়ে যাওয়ার তার উদ্দেশ্য আর কি। দেখা যায় নারী পাচার চক্র আছে, গ্রাম থেকে লইয়া যায় নারী। আপনার একটা সন্দেহ আছে এরকম কিছু ঘটনা থাকতে পারে? এইরকমই সন্দেহ আমার মনে হয়েছে, এটার লাগে আজকে কইরাম না তারারে মানে দুজনরে আইনি যদি কোনো একটা কাজ করি তে তারা এখন যদি ছেলেটারও ছাড়িয়ে দিই, এদিকে বউ বাচ্চা আছে, আর এখন যদি ছেলেটারে অর্ধেক আমরা ছাড়িয়ে দিই, পরে যদি কিছু হয়ে যায় মেয়েটা ফাঁসি যে হয়তো আমিও ফাঁসি যেতে পারি, তো ওইটার লাগে আমরা কই না থানা গিয়ে একবার। ছেলেটার কোনো ডকুমেন্ট আপনারা পাইছেন না? না, ছেলেটার বাড়ির সঙ্গে না মোবাইল আছে ছেলেটার, না ভোটার আইডি, না প্যান কার্ড, না আধার কার্ড, কিছু নাই। কেমনে কন্ট্যাক্ট করে এখন তাই লোকে জানেন নি? না, এগুলো জানি না। এবার একটু বিরতির পর বাকি খবর। बराक वैली आसाम के दक्षिणी भाग में बराक नदी के किनारे बना एक कैनवस है, जिसके हर कोने में यहाँ के लोगों के जीवन की सुख, समृद्धि और शांति की तस्वीर अंकित है। और इस सदाबहार शाश्वत वादी के भीतर बराक वैली सीमेंट्स लिमिटेड गर्व से पहाड़ की गोदी में खड़ा है, जिसकी वैली स्ट्रॉन्ग सीमेंट बराक के घर घर में न केवल परिचित है बल्कि रिश्तेदारी के बंधन में भी बंधा हुआ है। Valley Cement. Valley strong, very strong. মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার এর উৎকৃষ্ট উৎপাদন গ্রিন ডাবল এসি ব্লক। আধুনিক ক্ষমতা সম্পন্ন কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে নির্মিত গ্রিন ডাবল এসি ব্লক আপনার ঘরকে করবে আরো সুন্দর, মজবুত ও শীততাপ নিয়ন্ত্রিত। গ্রিন ডাবল এসি ব্লক আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে আপনার ঘরের প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন সাইজে উৎকৃষ্ট পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে। উল্লেখযোগ্য, গ্রিন ডাবল এসি ব্লক আগুনে দহন হয় না। গ্রিন ডাবল এসি ব্লক বৃষ্টিতে ভিজে নরম হয় না। গ্রিন ডাবল এসি ব্লক সাউন্ড প্রুফ পদ্ধতিতে তৈরি। গ্রিন ডাবল এসি ব্লক নির্ধারিত পদ্ধতিতে গৃহ নির্মাণে কম খরচে উন্নত মানের সামগ্রী দিয়ে সেটিং করতে হয়। গ্রিন এসি ব্লক গৃহ নির্মাণের ক্ষেত্রে অনেক হালকা, মজবুত এবং পরিবেশগতভাবে ঘরকে সুরক্ষিত রাখে। শীত হোক কিংবা গ্রীষ্ম হোক, গ্রিন এসি ব্লক 12 মাস আপনাকে দিচ্ছে প্রকৃতি সুলভ পরিবেশ ও সুরক্ষা। তাই আপনার ঘরকে আরো সুন্দর, মজবুত, টেকসই ও শীততাপ নিয়ন্ত্রিত ও সুরক্ষিত রাখতে আজই কিনুন গ্রিন ডাবল এসি ব্লক, মেসার্স বরাক ভ্যালি ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল রোড, শিলচর। দূরভাষ 9560812328, 8845243685, 70991499997, 6000763077। গ্রিন ডাবল এসি ব্লক উৎকৃষ্টতার এক অনন্য উৎপাদন। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা, স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। গাড়ি কেনাবেচার বিবাদে মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আহত ব্যক্তি। গাড়ি ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে চলা বিবাদ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হলেন মধ্যস্থতাকারী। ধোলাই ইসলামাবাদ এলাকায় এই ঘটনা। শুক্রবার রাত প্রায় 8টার দিকে কাছাড় জেলার ধোলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে ঘটে এই ঘটনা।
আহত ফারুক আহমেদ মজুমদারকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ওনার চিকিৎসা সেখানে চলছে। উল্লেখযোগ্য যে বদরুল ইসলাম ও নুরুল ইসলাম সম্পর্কে ভাইরা ভাই। কিছুদিন আগে দুজনে মিলে একটি গাড়ি ক্রয় করেছিলেন, কিন্তু গাড়িটি নুরুল ইসলামের নামে থাকলেও পরবর্তীতে দুজনের মধ্যে বনিবনা নেওয়া হয়। ইনস্টলমেন্টের বিষয়টি সমঝোতার মাধ্যমে গাড়ির দায়িত্ব মালিকানা বদরুলের হাতে দেওয়া হয় বলে জানা গেছে। পরে বকেয়া কিস্তি নিয়ে কয়েকবার ফাইন্যান্স সংস্থার সঙ্গে কথা বলার পর নুরুল ইসলামের কাছে তাগদা আসছিল। ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিরোধিতা দেখা দেয় এবং আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি শেষ করার কথা বলে হঠাৎ করে এই আক্রমণের ঘটনা ঘটে। হ্যালো, হ্যাঁ দোলাইতাম বাজা করিয়ে আজ থেকে 10 বছর আগে রইলে কেন দেখা যায় সৰু দাম যে গাড়ীখন অন্যখনত বেছিল আর বেছি আহে তাৰপিছত বড় দাম দৰে ভৰাইতো আমি বুঝাইছি ফুলে মিলিয়া লৈছিলাম বড় গাড়ি 6,000 গাড়ি। বাকি আমি বুঝাই হলাম যে কাম করো তুমি বেশিয়া দিতে এবার ইনস্টলমেন্ট দিব আর তারে গাড়ি সমঝাই দো আর সেটার ইনস্টলমেন্ট দিব চালাইব ও মানিয়ে তারা বড় বড় সমঝাই দিছে গাড়ি কোনো লাইক নাই জোর নাই। দুদিন থেকে খালি কর আমার গাড়ি আনো গাড়ি দাও আমার গাড়ি তার বাড়ির জন্য থোয়া এখানে বছর গাড়ি তুমি যখন গাড়ি আনতে গিয়ে লিয়াও যাও আমি লিয়ে 8 বছর হইলে না এখানে গাড়ি আমার বাড়ির সামনে রয় হোক নদীন তারা দোকানের সামনে রয় এই সময় হইলে না ও মাত্র দেবো আমি জানি। আজকে আমি আমার বিরাট আর খেয়ে গরো আইসে আইয়া আমার বড় বড় কিনা কষ্ট খরচা করিয়া আর 8টা মারি দিছে মধ্যস্থতা আসলো মাছ খানো জব ওনার আর বড় বড় 8টা মারি দিছে মারিয়া দৌড়তে বাগি গেছে। আজকে কিতা আসলো আমার কোসেন ও তো বারকার মতো ওনো হে ও বাইতে গাইছে বেটা ও বাইতে গাইছে ওনো আইয়া বইছেন বই আইলে আমি বেটিরে কইয়ার বিলে বেটা আইছেন গো সাব বেটারে কইছে করে দিয়াল দো বেটা নো বইয়া তান ফুয়ার আর ফুড়ির পুরো লইছে লইয়া এর মধ্যে বারকার মতো ইয়া বইছে বই আইলে গপ পত্রা কইতরা তোমারে তো বাড়ির जो কিতা নামি বাড়ি সুগরার ও বাড়ি সুগরার কিতা নাম না না হায়দর হিসাবে তোমার কিতা কইলা তুমি মানছো নানি না মানিয়া তুমি খালি করে গিয়ে দরবার করতে খালি রাত পিলে 1 লাখ দিলেইছো আমার বন্ধু কইতে সময় বেটাই দেখলাম উঠিছে আমি মনে করাই মনে হয় উঠে কিতা কইতো আর উঠিয়ে ওই যে ফাল মারিয়াও বেটা মারিচ্ছে চাকু বেটে যারাচ্ছে হারাইয়াও দৌড়ছে আঞ্জা করিয়া আর আমি কই মনে গাড়াগাড়ি পত্রা রুশনকে ডাকি আর রুশন নো ভাই আয় রে বেটা আর বারকা মধ্যে গাড়াগাড়ি লাগাইছি নো ভাই আয় পাঙ্গা আইয়া বাইটিয়া গেলে ও দেখি খালি তোল বাজু খালি বুড়িয়া যা রক্ত দেখি আপন উপরিটা বুড়িয়া যা রক্ত আর বেটা তো সারিয়াও দিছে তুলি দৌড়ো বাই দিয়া 2025 সালের বন্যায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত
71টি পরিবার। তদন্তের দাবি কাছাড়ের রংপুরবাসী নাগরিকদের। উল্লেখযোগ্য যে 2025 সালে বন্যায় ক্ষতিগ্রস্ত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড়ের কাটিগড়া রাজস্ব চক্রের অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত অধীন রংপুর এলাকায় 71টি পরিবারকে সরকারি ক্ষতিপূরণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর অভিযোগ উঠছে এলাকা জুড়ে। তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে নাগরিকদের মধ্যে। অভিযোগ অনুযায়ী বন্যার সময় 270 নম্বর রংঘর এলপি স্কুলের 2 নম্বর ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া 71টি পরিবারের কাছ থেকে সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় তথ্য ও আবেদনপত্র সংগ্রহ করা হলেও সম্প্রতি প্রকাশিত ক্ষতিপূরণের তালিকায় তাদের একজনেরও নাম নেই। ভুক্তভোগী পরিবারগুলির প্রতিনিধিরা জানান, বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট শিক্ষক মোস্তাফউদ্দিন বড়ভূইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন যে সব আবেদনপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছে। তবে দায় যদি হয়ে থাকে তাহলে পুরো তালিকায় কিভাবে বাদ পড়লো এ নিয়ে জনমনের প্রশ্ন তুলছেন এলাকাবাসী। নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি অনুদান প্রদান করার দাবি জানান তারা। নিপেন্দ্র দাস, 270 নং রংপুর এলপি স্কুল লোকেশন। ব্যাপার হয়েছে 2500 একটা ফ্লাড হয়েছিল। ফ্লাড হওয়ার পরে আমরা তো গড় জবজা সব ডুবে গেছে। তখন আমরা এরিয়ার 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আইসে নৌকা লইয়া। আবার পরে সবরে তাই স্কুলে পৌঁছাইছে। পৌঁছানোর পরে তাই আমরা চিরা বিস্কুট এসে খাওয়াইছেন। খাওয়ানোর পরে আমরা সমাজসেবী বিশ্বজিৎ চক্রবর্তী, নিপেন্দ্র দাস এরাও সহযোগী হইয়া তারা এরিয়ার বাচ্চা কাচ্চা সবার বা যারা শিবির আসলো তারা একটু খাওয়া দিছে। কত পরিবার তখন আসুন? তখন আসলো 37 পরিবার এখানে আছে। পরে আরো এড হয়েছে, ইয়া টোটাল 71 পরিবার। তারপরে পরের দিন দেখছি আমরা পাটওয়ারিয়ে চাউল ডাল কিছুটা সামগ্রী লইয়া আসি। স্কুলের টিচার মোস্তাক আহমেদ বড়ভূইয়ার কাছে এইগুলা সমঝে গেছেন, রিসিভ করছেন। এর লগে দেখছি আর লাল কার্ড কয়টা বা হলুদ কার্ড কয়টা দিয়েছেন। আমরা 4টা খেতাম, এটার ফিল আপ করে দিলে একটা খরচ আপনারা পাইবাই। মানে বিরাট পালা আমরা সারে বা আমরা ডিসি মহোদয় যে আমরা সাহায্য করতে আমরা ধন্যবাদ। 2-3 দিন পরে আমরা শিক্ষকের খবর দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমরা সিগনেচার দাও, একটা টেকা পাইবা। তখন আমরা সবাই সিগনেচার দিয়েছি, দিয়ে আইছি। তখন বর্তমানে দেখা যায় অনেক এরিয়ার ফ্লাডের টেকাটা ঢুকে। বা আমরা এই শিবিরে যে মানুষগুলো আসলাম, টোটাল 71 পরিবার আসলাম, এই মানুষগুলো দেখা যায় আমরা দাসপাড়ার সাইডে যে 9 নম্বর ওয়ার্ডের মানুষের টাকাটা পাইছি না। আমরা যে অরিজিনাল যে শিবিরের মানুষগুলো আসলাম এরা দেখি একটা টাকা পাইছে না। ওটাও আমরা দুঃখিত যে আমরা গরিব মানুষ, আমরা অন্তে খালান বন্ধ যাওয়ার আমরা বাড়া নাই। এরিয়াটা ভারত বাংলাদেশ এবং মেঘালয় কোনার পটার, বর্তমানে একদম কাটাতারের পাশে আমরা আছি। সব আস্থা বরামের জল আমরা এই দাসপাড়ার দিকে রংপুরের দিকে গিয়া প্রবাহিত হয় বাংলাদেশ। কারণ আমরা যে টাকাগুলো পাই না, মনে একটা আঘাত হয়েছে। আমরা বর্তমানে বিধায়ক কমলক্ষ স্যারের কাছে কাটিগড়া সার্কেল অফিসার আমরা প্রশাসন ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করিয়া যে আমরা ওটা তদন্ত হয়ে আমরা ওটা দেখিয়া আমরা খাবার ব্যবস্থা করে দিই। নাম গোবিন্দ কুমার চক্রবর্তী, 270 নং রংপুর এলপি স্কুল। আমি বুথ প্রেসিডেন্ট 3 নম্বর বিজেপি। আমি কার্যকর্তা হিসাবে আর আমার মা বোন বা ভাই বন্ধু সবাই বাড়ি আমার একটা সাক্ষাৎ করে যে ফ্লাডের পয়সা অমুক জায়গায় ঢুকে, এই জায়গায় পয়সাটা ঢুকেন না, কারণ কিরকম। তখন আমি স্যারারে কইলাম ঠিক আছে তুমি স্যারের কাছে অবজেকশন করো। তখন স্যারেরে অবজেকশন করা হয়েছে। তখন এই যে মোস্তাফউদ্দিন বড়ভূইয়া তখন স্কুল টিচার 270 নং রংপুর এলপি স্কুলও, তখন টিচারের লগে এখানেও ওয়ার্ড মেম্বারও সহযোগিতা আছেন, আরো কিছু লোক আছেন তার সাথে। তাহার সত্যি আরে এই মানুষগুলা আরে খাটফিট করা হয়েছে। এটা আমি আরে মনের সন্তোষ থেকে আরে আমি পুরা ডিভিশন আমি দিয়ার যে আমার আর মানুষগুলা আমরা ফালাইছে। যে মাস্টার টিচার আছে, স্কুল টিচার যে আছেন টাইম ফালাইছে। পাবলিকে আরে এখন ধরছে যে আমরা তো সরকার, আমরা সরকার হইল গিয়ে আমরা বিজেপি, আর কমলক্ষ স্যার হইল গিয়ে আমরা খাটিগোড়ার MLA। গতিকে গিয়ে আমরা হিন্দু মানুষের আঁকতে পাইছি। আব্দুল আহাদ বড়ভূইয়া। অভিযোগ হইলো আমরা যে 25-এর ফ্লাডের সময় শিবির আসলাম স্কুলও, 270 নং স্কুলও থাকার পরে আমরা তো সার্কেলে আমরা চিরাউরা দিছো দিলে আমরা খাইছি। এরপরে সার্কেলে আমরা লাগে ফাটাইছেন খাবার বস্তু মাস্টারের আন্ডারে, মোস্তাক আহমদ বড়ভূইয়ার আন্ডারে। ওটা হলুদ কার্ড দিছেন, কইছেন এই কার্ড পরবর্তীতে আরে আমরা সাহায্য হইব। ওরা তো আমরা সিগনেচার দিছি, ফিল আপ করছেন তাই করিয়া সিগনেচার দিয়ে আমরা ফাটাই দিয়ে দিছি। এখন যে আমরা সব অন্য দিকে পয়সা ঢুকছে আইয়া আমরা এই এলাকাত রংপুর এলাকাত আমরা এই ওয়ার্ডও 6 নম্বর ওয়ার্ডও কোনো পয়সা ঢুকছে না। এখন আমরা চাই আর মানে ও পয়সাটাই আমরা ডিসি মহোদয়ের গেছে বা আমরা এখন যে বিধায়ক কমলক্ষ ফুরকাস্ত দেবকে অনুরোধ করি আর যে আমরা পয়সাটাই খাইবার লাগে। আমার নাম সোনারানী দাস, বাড়ি রংপুর। তো গর্দটা সব জলে ভাঙ্গি লিছে। তখন মেম্বার আইসেন নৌকা লইয়া, আইয়া আমরা কেছেন তোরা নৌকাত উঠো। আমরা নৌকাতে আমরা কই গেছি আমবুল স্কুল শিবির, ওরা শিবিরে লইয়া গেছ।
আমরা বাচ্চা কাচ্চা সব লিগে আমরা গেছি গেলে তো আমরা এখন আমরা সিরা দিচ্ছেন বিস্কুট দিচ্ছেন জলের বোতল দিচ্ছেন আমরা খাইছি পরের দিন তো আমরা মানে ফাটবার গাইছেন এই আপনার দেখছেন ফটাফটিয়া নিছেন তাই না একটু আমরা ডাল চাল দিছেন খাবার খাইছি যে হলুদ কাঠ লালে হলুদের মিসকার আসলো মানে ওটার মাঝে তোরা সাইন করিও মাস্টারে সাইন করছেন ফিল আপ করছেন তখন মাস্টারে করছেন তোমার অ্যাকাউন্ট আনো আধার কার্ড আনো আমি সাইন করবো তো দেখা সাহায্য পাইবা তখন যেন সব দিকে পাইন টাকা আমরা কিছু পাই না 2-3 দিন করে গেলাম ব্যাংক গিয়া করছি বাচ্চা কাচ্চা লইয়া রাত্রে আমরা রইলাম কেউ বুম কেউ কিতা কেউ মশারি বাচ্চা কাচ্চা লইয়া আমরা কেউ টাইমে বাদ কেউ স্নান করা মশলা খাওয়া খাই আমরা দেখা একটাও নাই আমরা কত কষ্ট আমরা ত্রিপুরা রাজ্যের দেবগ্রাম গ্রাম এলাকায় জন্নত আক্তার নামের এক 14 বছরের কিশোরী নিরুদ্দেশ হওয়ায় পরিবারের মধ্যে আতঙ্কের ছায়া বিরাজ করছে। উল্লেখযোগ্য যে পিতামাতা এবং অন্যান্য পরিবার সদস্যরা উৎকণ্ঠায় আছেন। হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় মেয়েটি। পরিবার সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও পুলিশ প্রশাসনে এফআইআর দায়ের করা হয়েছে। কেউ যদি এই জন্নত আক্তারের কোনো খবর পেয়ে থাকেন তাহলে পরিবার সদস্যদের সাথে কিংবা ত্রিপুরা পুলিশের কিংবা খোয়াই পুলিশের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নাম হচ্ছে জান্নাত আক্তার। তুমি কি লাগো মেয়েটার? বাবা। তোমার নাম কি? রুবেল আলী। কোন জায়গাতে এটা? এটা দেবরাম ঠাকুরপাড়া। কয়টা নাগাদ এই মেয়েটা বেরিয়েছে? তো একটা থেকে কালকে। আচ্ছা এখনো পর্যন্ত কোনো হদিশ পাইছো? না, ওই হেরিটেজ সিসি ক্যামেরা বলে দেখছে। আচ্ছা এতটুকুই মানে দেখা গেছে, আর কিছু কোনো সন্ধান পাইছি না। সরকারের কাছে কি চাও তুমি? সরকারের কাছে এদুরই মানে আমার যাতে আমার বাচ্চারা যাতে আমি ফিরে পাই, আর তারা যাতে পুরোপুরি মানে চেষ্টা যাতে করে। এইভাবে একটা এটার ইয়া করে। আপনি কি এলাকাবাসী? আমি এলাকাবাসীর থেকে কইতাছি আর কি, যেভাবে এলাকাবাসীর থেকে কইতাছি যাতে এটা দ্রুতভাবে একটু খুঁজে বাইর করে। মেয়েটা বয়স কত? বয়স তো মানে বয়সটা কত রে? 7 বছর বয়সটা। কোন স্কুলে পড়ে? এটা স্কুলে তো এখানে পড়ে না, বালুয়ার স্কুলে এটা পড়তো। এই ইয়াতে আর কি দেবগ্রাম স্কুলে, বালুয়ার স্কুলে পড়তো। কি হয়েছে বলতে, কালকে মা গেছিল বোনের বাড়ি, তো মার পিছন পিছন ছুটছে, চাইতো কান্নাকাটি করতেছে। তো আমারে ফোন করছে আনানোর লেগে, তো আমি আইনা হাত টাথা ধুয়ে ঘরে শোয়া দিছি। তারপরে আমি আবার কিছুক্ষণ পরে আবার আইসি, আয়া দিই নাই ঘরে। এই তো একটার থেকে নাই। তো তারপরে মারে ফোন করছি, বৃষ্টি আইতে পারতেছে না, বৃষ্টি আইসে বড়ই আমরা বাইরেছি, খোঁজাখুঁজি থানাত গেছি, থানার লোক সবাই আইসে, তারপরে পাড়ার মানুষও আইসে, সবাই খোঁজাখুঁজি করছি, রাত্র 1টা অব্দি খোঁজাখুঁজি করছি, পাইছি না। কইতাছি এক করে হেলতে যাইয়া বরজলা টরজলা আছে না, বরজলা টরজলা লইয়া ঘুরা এক করে খিচুর বাগান টাগান ঘুরা দরকার লাগলে সেই দিকটা ঢুকে দমকা দুঃখ শুনে দেখ। উদারবন্দে পাবলিক শৌচাগারে 6 ফুট লম্বা গুই সাপ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় উদারবন্দ থানা সংলগ্ন একটি পাবলিক শৌচাগারে ঢুকে পড়ে প্রায় 6 ফুট লম্বা একটি গুই সাপ। ঘটনাকে ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায় সন্ধ্যা অনুমানিক 6টার দিকে স্থানীয় এক ব্যবসায়ী শৌচাগারের ভিতরে ওই গুই সাপটিকে দেখতে পান। পরিস্থিতি গুরুত্ব বুঝে তিনি দ্রুত শৌচাগারের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। এরপর বিষয়টি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে শিলচর থেকে বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছান এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞ ত্রিকাল চক্রবর্তী এই গুই সাপকে উদ্ধার করেন। দীর্ঘ চেষ্টার পর দক্ষতার সঙ্গে তিনি ওই সাপটিকে উদ্ধার করেন এবং নিরাপদে খাঁচাবন্দি করেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার করা এই গুই সাপটিকে শুক্রবার রাতেই বড়াইল বন্যপ্রাণী অভয়ারণ্যে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বন বিভাগের দ্রুত তৎপরতায় গুই সাপটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। আমার মোবাইলটা কার কাছে? আমার মোবাইল না মুখ শ্বাস ফেলাই দিচ্ছে, রশিদি বাঁধি দিতাম নি, রশিদি
মানে বস্তাটা হাঁটুলি বনাইলে না এটা কাগজের খানদানের তো বহুত বড় আছে তার লোক বান্ধা আমি বস্তা ঢুকাইমো তুমি বাইরে থেকে দেখি আমার একটু সাইড এটা ওয়ান অফ দি লার্জেস্ট ভিডিও বানাই এলাকার মুখ পুরা এটা বাংলাতে কয় গুই সাপ আর এটা ইংরেজি নাম হলো বেঙ্গল মনিটর লিজার্ড। এটা আর কি একটা স্ক্যাভেঞ্জার প্রজাতির অ্যানিমেল, মানে আর কি হে ওই যে যেখানে আর কি জাবড়াবড়া থাকে এইদিকে হে বহুত বেশি আকর্ষক হয়, কিন্তু এটাও বন্যপ্রাণী আইনের আন্ডারে এটা সংরক্ষিত। আর যেহেতু এটা সিভিলিয়ান এরিয়া, যেরকম এটা টাউন উদারবান টাউন এরিয়ার এই গভর্নমেন্ট বাথরুমের ভিতরে ঢুকিয়া আসিল, এটা বহুত লম্বা, এটলিস্ট মিনিমাম এটা লম্বা করতে গেলে 5.5 থেকে 6 ফুট তো লম্বা হইব, বহুত বড় আসলো। তো পাবলিকের কর্পোরেশন প্লাস আমরা তো টিম আসি, তো আমরা সব মিলিয়ে এটারে সাকসেসফুল করছি। তো এটা মেইন কথা হলো যে এটারে এত দূর থেকে আমরা এটারে বাঁচাই এরকম কেন, কারণ এটাও প্রকৃতির একটা ব্যালেন্স থাকে, এটা বজায় রাখার লিগে এই জীবটার জিন্দা থাকা বহুত ইম্পর্টেন্ট। তো এটার লিগে আমরা সবরও ধন্যবাদ জানাই পাবলিকরারও যে এতক্ষণ ধরে এটারে আরামসে থাকতে দিচ্ছেন বা ডিস্টার্ব করছেন না। আর সেকেন্ডলি তারা কর্পোরেশনের লিগে, বাকি তো আমরা আসি। এটা এখন আপনারা কই ছাড়বা? এটা দেখেন এটা ডাইরেক্টলি রিজার্ভ ফরেস্টে ছাড়া হয়ে যাব, যেখানে বহুত বড় একটা এরিয়া পাইব, তার কম্পাউন্ডটা ওই জায়গাতে আরামসে থাকতে পারবো, তার খাওয়া দাওয়াও অ্যাভেলেবল আছে, তো ওই জায়গাতে আরামসে থাকবো, মানুষের ঘর থেকে বহুত দূরে। হ্যাঁ, শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শিলচর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে জনমনে এক মনোরঞ্জন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথি ও সাহিত্যপ্রেমীরা। এরপর কবিতা পাঠ, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথের ঠাকুরের সাহিত্য এবং দর্শন সমাজ চিন্তা নিয়ে আলোচনা করেন। বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথের অসামান্য অবদান এবং বাঙালি সংস্কৃতি ও চেতনার বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা। স্মরণানুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতীন দাস এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সদস্য, সাহিত্যিক, সংস্কৃতপ্রেমী এবং বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অন্যান্য দিগ্গজনেরা। শ্রদ্ধা, কবিতা এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবস পালন করা হয় শিলচর প্রেস ক্লাবে। অনুষ্ঠানে আকসার উপদেষ্টা রূপন বন্দী পুরস্কার এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে প্রথমেই রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের এই ফেলে এসেছিস কারে, তাই জনম যেন শান্তি পেয়েছিস কারে, চলে এলি সে পথ এখন ভুলে গেলি, কান পেতে লিখে শুনতেন, তারপরে আস্তে আস্তে বাজতেন তো আসতো। সেটা হচ্ছে রবীন্দ্র গানটা আমাদের সত্যি আজকের দিনের জন্য খুব উপযুক্ত বলে মনে হলো, ভালো লাগলো।
কি হবে এই সমস্ত অজানা। তো রবীন্দ্রনাথ, যে 25শে বৈশাখে রবীন্দ্রনাথ, তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। এই দিন আরো অজস্র শিশুর জন্ম হয়েছিল, তারই মধ্যে তিনি একজন। কিন্তু 22শে শ্রাবণ যেদিন তার প্রয়াণ ঘটল, সেদিনের যে রবীন্দ্রনাথ, সে রবীন্দ্রনাথ অতুলনীয়। এবং সেই 22শে শ্রাবণের রবীন্দ্রনাথ একজন বিশ্ব সেরা ব্যক্তি। তিনি নোবেল পুরস্কার বিজয়ী কবি, তিনি একজন গীতিকার, তিনি একজন ঔপন্যাসিক, তিনি একজন নাট্যকার, তিনি একজন চিত্রশিল্পী, তিনি একজন অনন্য পুরুষ। প্রধানত পৃথিবীতে এমন বর্ণাঢ্য চরিত্রের ব্যক্তি রবীন্দ্রনাথের জীবিত থাক, সে সময় অনেক মনীষী ছিলেন, অনেক লেখক ছিলেন, অনেকেই নোবেল পুরস্কারও পেয়েছেন। কিন্তু প্রত্যেকেরই একটা সীমিত পরিধি ছিল। কেউ পেয়েছেন নাটকের জন্য, মানে নাটক লিখে বিখ্যাত হয়েছেন, উপন্যাস বিখ্যাত হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ তার প্রতিটি ক্ষেত্রে একটা অনন্য কৃতিত্ব অর্জন করতে পেরেছেন। তো যাই হোক, আজকে স্বাধীনতা আন্দোলনে পরোক্ষভাবে তিনি মদত জুগিয়েছিলেন। জল পড়ে পাতা নড়ে, তার প্রথম কবিতা, ছোট্ট কবিতা। 2 বছর আগে শান্তিনিকেতন যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই নদীটাও দেখার আমার সৌভাগ্য হলো। আমি মনে করি রবীন্দ্রনাথ যা দিয়ে গেছেন আমাদেরকে, তা সত্যি অপরিসীম। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর তিনি নায়ক উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। বঙ্গভঙ্গের প্রতিবাদে তিনি করেছিলেন। আর আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমাদের যে গান, কবিতা, রচনা, এগুলো দিয়ে তাকে আমরা, তার গান দিয়ে তাকে আমরা, এই যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো, তাই আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার কাছে প্রাসঙ্গিক। আমরা মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী এটা আজকেও যুবক প্রজন্মে সবাইকে উদ্বুদ্ধ করবে। এবং নিখিল ভারত এমন একটি সংস্থা, শতবর্ষ প্রাচীন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, সমস্ত ভারতবর্ষ ব্যাপী রয়েছে। এই নতুন সাধারণ সম্পাদক হয়েছি আমি কিছুদিন আগে। আমি মনে করি যে সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং সবার পরামর্শ নিয়ে এই নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, এখানে অতীন্দ্রা আছেন, সম্ভবত একটি 1989 সনে শিলচরে একটা বড় সম্মেলন হয়েছিল, সর্বভারতীয় সম্মেলন। এই সম্মেলন আমাদেরকে অনেক কিছু এখানে হয়েছে, এটা অতীন দাস মহাশয়ের বক্তব্য আপনারা শুনবেন। তাই আজকের প্রজন্মের কাছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন যেভাবে প্রাসঙ্গিক, ঠিক তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে প্রাসঙ্গিক। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে বঙ্গ সাহিত্য, বাংলা সাহিত্য চর্চা সম্ভব নয়। তাই আজকের যুগে রবীন্দ্রনাথ 22শে শ্রাবণকে আমরা হৃদয়ে দিয়ে আমরা স্মরণ করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী আমাদের চলার পথের পাথেয়। রবীন্দ্রনাথ ঠাকুর
এই বলেই আমার সংক্ষিপ্ত খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। বরাক উপত্যকায় হস্তশিল্পকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এনে দেওয়ার প্রচেষ্টায় কাছাড় জেলা দুধপাতির এলাকায় অক্সফোর্ড স্কুলে আয়োজিত হল কর্মশালা। ইউনাইটেড সিটিজেনের উদ্যোগে শিলচরে রাস্তাঘাট নির্মাণ, নালা নর্দমা সংস্কার তথা বিভিন্ন দাবি নিয়ে আলোচিত হল পথসভা ও বিক্ষোভ মিছিল। স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও এক যুবতীকে প্রেমের জালে ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ত্রিপুরার যুবকের পুলিশের হাতে তুলে দিল এলাকার নাগরিকদের। ধলাই বিধানসভা কেন্দ্রের ইসলামাবাদে গাড়ি কেনাবেচার মধ্যস্থতাকারীকে ছুরিকাঘাত, শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে চলছে চিকিৎসা। সালের বন্যায় ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ৭১টি পরিবার, তদন্তের দাবি কাছাড়ের রংপুরবাসীর নাগরিকদের। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।